বাংলাদেশ থেকে অন্য দেশে বিশেষ করে উন্নত দেশগুলোতে ভ্রমণ ভিসা পাওয়ার প্রক্রিয়া কেন আগের চেয়ে কঠিন হয়েছে এর পিছনে কারণ এই পরিস্থিতি মোকাবেলার কিছু করণীয় বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওটি বানিয়েছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি নাগরিকদের জন্য বিভিন্ন দেশের বিশেষত ইউরোপ, আমেরিকা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দুবাই, কানাডার মতো উন্নত দেশগুলো ভ্রমণ ভিসা পাওয়া আগের তুলনায় বেশ কঠিন হয়েছে। এর তালিকায় আরো যুক্ত হয়েছে পূর্ব এশিয়ার দেশগুলো যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এই সকল দেশ তারা কেউ ভিসা দিচ্ছে, আবার কেউ একেবারে কঠিন করে তুলেছে, অথবা কেউ ভিসা দিচ্ছেই না। এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই পর্বে আলোচনা করব, কেন তারা এরকম করছে, কেনই বা দেরি হচ্ছে, বা আমাদের করণীয় গুলো কি কি। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সবাইকে আউটিং বাদরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আউটিং বাদর মানে ভ্রমণ নিয়ে তার চিন্তা ভাবনাগুলো এবং কত কম খরচে ভ্রমণ করা যায় সেই সব বিষয়গুলো নিয়েই আমার ভিডিওগুলো আমি বানিয়ে থাকি। আজকের এই পর্বে আমি দেখাবো কেন বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দিতে দেরি করছে বা কেন দিচ্ছে না, এর সকল কারণগুলো আমরা তুলে ধরব। বিশ্বের প্রায় 50টি দেশেরও বেশি কিন্তু বাংলাদেশিদের এখন ভিসা দিতে একটু দেরি করছে বা একেবারে দিচ্ছে না। বাংলাদেশি আবেদনকারীদের ভিসার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করছে দূতাবাসগুলো। তার প্রধান কারণগুলো আমরা যদি পার্ট বাই পার্ট আমরা যদি ভাগ করে বলি, প্রথম তালিকায় আসতেছে, প্রথমেই একটা কমপ্লেইন তারা আসে, অবৈধ অভিবাসন ও ভিসার অপব্যবহারের ঝুঁকি, রিস্ক অফ ওভারস্টে অ্যান্ড ইলিগাল ইমিগ্রেশন। এটি ভিসা প্রত্যাখ্যানের সবচেয়ে বড় এবং সাধারণত কারণ। অতীতে বহু সংখ্যক বাংলাদেশি নাগরিক ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় বিদেশে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশে ফিরে আসেননি। তারা সেখানে অবৈধভাবে বসবাস ও কাজ শুরু করেন। এই প্রবণতার কারণে দূতাবাসগুলো এখন প্রতিটি আবেদনকারীকে সম্ভাব্য অবৈধ অভিবাসী হিসেবে ধরে নিয়ে যাচাই বাছাই করে। তাদের প্রধান লক্ষ্য এটা নিশ্চিত করা যে আবেদনকারী ভ্রমণ শেষে নিজ দেশে যেন ফিরে আসেন। এই বিষয়টা তারা খুব ভালোভাবে পর্যালোচনা করে। দ্বিতীয়ত যদি একটা কথা বলা হয়, দেশে ফিরে আসার সদিচ্ছার অভাব। ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে হয় যে আপনি নিজ দেশে ফিরে আসার মতো যথেষ্ট শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক কারণ বিদ্যমান, বা এই কারণগুলো আপনার আছে। যেমন পারিবারিক বন্ধন, দেশে স্ত্রী, স্বামী, সন্তান বা বাবা মায়ের থাকে একটি শক্তিশালী কারণ, কিন্তু একা বা অবিবাহিত আবেদনকারীদের ক্ষেত্রে এটি দুর্বল বিবেচিত হতে পারে। স্থায়ী ও ভালো চাকরি। একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ভালো বেতনে স্থায়ী একটি চাকরি বড় প্রমাণ করে যে আপনি দেশে ফিরে আসবেন। বা আপনি যদি কোনো নতুন চাকরি করেন বা আপনার পেশা বা বোঝাইতে পারলেন না তাদেরকে এটা কি টাইপের পেশা বা আপনি কি কাজ করেন, এই বিষয়গুলো আপনাদেরকে একটু নজরে রাখতে হবে। সম্প্রতি আর্থিক বিনিয়োগ, নিজের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট বা বড় অঙ্কের ব্যবসায়িক বিনিয়োগ থাকলে তা দেশে ফেরার শক্ত কারণ হিসেবেও বিবেচিত হয়। সমাজে পরিচিত বা কোনো দায়িত্বশীল পদে থাকাটাও একটা ইতিবাচক দিক। যদি ভিসা অফিসার মনে করেন যে আপনার দেশে ফিরে আসার চেয়ে বিদেশে থেকে যাওয়ার মতো কারণ বেশি, ভিসা প্রত্যাখ্যানের সম্ভাবনা কিন্তু প্রায় শতভাগ। আরেকটা বিষয় আছে আর্থিক সচ্ছলতার অপর্যাপ্ত প্রমাণ। ভ্রমণের সম্পূর্ণ খরচ বহন করার মতো পর্যাপ্ত অর্থ আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এক্ষেত্রে কিছু আমরা যে ভুলগুলো করে থাকি, হঠাৎ বড় অঙ্কের টাকা আমরা ব্যাংকে জমা দিয়ে দিই। ভিসা আবেদনের কিছুদিন আগে হঠাৎ করে বা অ্যাকাউন্টে একদিনেই অনেকগুলো টাকা আমরা জমা করে রাখি ভিসার জন্য, যাকে ফান্ড পার্কিং বলে। তা সন্দেহের চোখে দেখা হয় এই টাইপের অ্যাকাউন্টগুলোকে। ভিসা অফিসার মনে করতেই পারেন এই টাকা আপনার নিজের নয়, শুধু দেখানোর জন্যই আনা হয়েছে। অসঙ্গতিপূর্ণ ব্যাংক লেনদেন। আপনার পেশা বা আয়ের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সামঞ্জস্যপূর্ণ না হলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে। অপর্যাপ্ত ব্যালেন্স। ভ্রমণের জন্য প্রয়োজনীয় খরচ তুলনায় কম টাকা অ্যাকাউন্টে থাকা। এই সমস্ত অনেক বিষয় থাকে যে যখনই আপনি কোনো কান্ট্রিতে আপনি ট্রাভেল করতে যাবেন, সেখানে অবশ্যই আপনার ব্যাংকের সলভেন্সি আপনাকে সেটা থাকতে হবে, এবং আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে ভিসার পেপারসের সঙ্গে। তারপরে একটা বড় অন্যতম কারণ হয় ভুল তথ্য দিচ্ছেন ভিসার সঙ্গে, জাল কাগজপত্র দিচ্ছেন। চাহিদা অনুযায়ী যদি আপনি সব কাগজপত্র জমা না দেন, এই সমস্ত কারণেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। আপনার ভ্রমণের দুর্বল ইতিহাস আছে কিনা, যেমন দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো উন্নত
বিশ্বে যদি আপনি কোনো ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে পাসপোর্টে একেবারে নতুন বা আগে কোনো দেশ ভ্রমণ করেননি, বিশেষত করে উন্নত দেশ, তাদের ভিসা পাওয়া তুলনামূলক একটু কঠিন বর্তমান বাংলাদেশ থেকে, কারণ তাদের ক্ষেত্রে ফিরে আসার ট্র্যাক রেকর্ড থাকে না। অন্যদিকে যারা আগে বিভিন্ন দেশ ভ্রমণ করে সময় মতো ফিরে এসেছেন, তাদের প্রতি দূতাবাসের আস্থা বেশি থাকে। অনেক সময় গন্তব্য দেশের নিজস্ব অর্থনৈতিক মন্দা, বেকারত্ব বৃদ্ধি বা কঠোর অভিবাসন নীতির কারণে তারা বিদেশি পর্যটককে সাধারণত নিয়ন্ত্রণ করতে চায়। এই কারণে ভিসা প্রদানের হারও কিন্তু কমে যেতে পারে, বিশেষত উন্নত বিশ্বে কেন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে এটা তো আমরা জানলাম। সবথেকে আশ্চর্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার মতো দেশগুলান বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে আগের মতো আর ভিসা তারা দিচ্ছে না, বা ভিসা পাওয়ার যে সহজলভ্য ছিল তুলনামূলকভাবে আগে যা সহজও ছিল, সেটা সাম্প্রতিক বছরগুলোতে এই দেশগুলো ভিসা প্রক্রিয়া বেশ জটিল ও কঠোর করেছে। এর পিছনে বহুবিধ কারণ জড়িত আছে, যা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেই নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা আমাদেরকে করতে হবে। ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলো ভিসা করাকরি সাধারণত কিছু কারণ থাকে, কিন্তু এই দেশেও কিছু কারণ তারা উল্লেখ করছে। মূলত থাইল্যান্ডের ভিসা বর্তমানে কিন্তু এখন 45 দিন, তারা কিন্তু অফিসিয়ালি বলে দিয়েছে 45 দিন সময় লাগবে বা তারও বেশি সময় লাগতে পারে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি কারো কারো ক্ষেত্রে 35 দিন বা 30 দিনের মধ্যেও কিন্তু ভিসা তারা এখন দিচ্ছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি কিন্তু আগে 5 দিন বা 6 কার্য দিবসের মধ্যেই কিন্তু আগে আমরা থাইল্যান্ডের ভিসাগুলো পাইতাম, কিন্তু বর্তমানে এই ভিসার নীতি একটু কঠোর করার কারণে আমার কিন্তু ভিসা পেতে সময় লেগেছিল প্রায় 49 দিন, কারো কারো 2 মাসও লেগে যায়। এর একটা কারণ যদি আমরা বলি, অতীতে বহু সংখ্যক বাংলাদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসায় এইসব দেশগুলোতে যে তারা আর ফেরত আসেনি বাংলাদেশে, বিশেষ করে মালয়েশিয়া বা থাইল্যান্ড ট্রানজিট পয়েন্ট হিসেবেও ব্যবহার হচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে আপনি থাইল্যান্ডে গেছেন, থাইল্যান্ড থেকে আপনি এখান থেকে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া অথবা ভিয়েতনামে আগে কিন্তু ভিসায় সহজেই পাওয়া যেত। আপনি থাইল্যান্ডে ভ্রমণ ভিসায় যেয়ে সেখানে ঘুরতে যাওয়ার নাম করে আপনি মালয়েশিয়া অথবা ভিয়েতনামে আপনি কিন্তু ভিসা করলেন, বা থাইল্যান্ড থেকে আপনাকে সেই দেশের এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দিল। আপনি কি করলেন যে ওইখানে যে আর আপনি ফেরত আসলেন না থাইল্যান্ডে, বা আপনি আপনার নিজ দেশে ফেরত গেলেন না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে থাইল্যান্ডকে ট্রানজিট পয়েন্ট হিসেবে উল্লেখ করা হচ্ছে। সেই সব কিছু বিবেচনা করে থাই সরকার বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে এখন তারা কড়াকড়ি নিয়ম চালু করছে। শুধু দেখা যাচ্ছে যে শুধু থাইল্যান্ডেই না, এক্ষেত্রে যুক্ত হয়েছে কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, সিঙ্গাপুর তো আগের থেকেও আরো বেশি কঠোর হয়েছে, আর ভিয়েতনাম অঘোষিতভাবে তারা ভিসা বন্ধ করে দিছে। মিশর ভিসার পাওয়াকে আরো জটিলতা করছে, তারা ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব যাচাই বাছাই করছে। আবার বলা যাচ্ছে যে তারা ভিসা রেশিওর সংখ্যা মাত্র 1%। আবার দুবাই ভিসাও কিন্তু তারা আগের মতো আর দিচ্ছে না, খুবই কঠিন করে তুলছে। আর যে ভিসাগুলো দিচ্ছে তা খুবই যাচাই বাছাই করে কঠোর নিয়ম নীতি মেনে তারা সেই দুটো একটা করে ভিসা দিচ্ছে, কিংবা কিছু কিছু ভিসা দিচ্ছে। এখন এইসব ভিসা না দেওয়ার পিছনের কারণগুলো আবার থাকতে পারে, বিশেষ করে যারা আমরা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ডকুমেন্টগুলো জমা দেই। যেমন ধরেন কিছু অসাধু এজেন্টের আছে, তারা করে কি ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, মিথ্যা হোটেল বুকিং, জাল আমন্ত্রণপত্র, বানোয়াট ব্যবসায়িক কাগজপত্র তৈরি করে তারা জমা দেয় দূতাবাসগুলো। এখনকার দূতাবাসগুলো তারা কিন্তু খুব ভালোভাবে যাচাই বাছাই, দেখা যাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে বা সেই সব হোটেলে আপনি যে ব্যাংকের যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, তারা কিন্তু সেখানে কিন্তু ফোন করার পরে তারা কিন্তু যাচাই করে, যদি সে তথ্য যদি মিলে না যায় সেক্ষেত্রে তারা কিন্তু ভিসা কিন্তু রিজেক্ট করে দেয় 100%। থাইল্যান্ড কিন্তু এখন ই ভিসা দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলার করণীয় ও পরামর্শ আমার দিক থেকে থাকবে। আমি যতটুকু জানি, আমি বিভিন্ন ভালো ভালো এজেন্ট যে যারা আছেন, যারা সততার সঙ্গে কাজ করেন ভিসা নিয়ে, তাদের সঙ্গে কথা বলে আমি কিছু জেনেছি যে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য আবেদন করার সময় কিছু কৌশল ও সতর্কতা অবলম্বন জরুরি। সঠিক ও নির্ভুল ডকুমেন্টেশন যদি বলা হয়, দূতাবাসের ওয়েবসাইট থেকে চেকলিস্ট নামিয়ে প্রতিটি ডকুমেন্ট নিখুঁতভাবে প্রস্তুত করতে হবে। প্রয়োজনে কোনো অভিজ্ঞ এজেন্টদের সাহায্য নিতে হবে, কিন্তু নিজের সব তথ্য যাচাই অবশ্যই করতে হবে। কারণ অনেক সময় আমরা এজেন্টদের মাধ্যমে তথ্য বা ফর্ম আমরা যদি পূরণ করি, অনেক সময় ভুল হতেও পারে। সেজন্য সব ডকুমেন্ট আপনাকে নিজে সব তথ্য যাচাই করতে হবে। আসলে শক্তিশালী ও আর্থিক প্রমাণ,
বিগত 6 থেকে 1 বছরের স্টেটমেন্ট জমা দিন, যেখানে নিয়মিত ও স্বাভাবিক লেনদেন দেখানো হয়েছে। হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা দেওয়া থেকে বিরত থাকতে হবে। যদি বিশেষ কোনো প্রয়োজনে টাকা জমা দিতেই হয়, যেমন গাড়ি বা বাড়ি বিক্রির বা জমি বিক্রির, তার প্রমাণ সাথে রাখতে হবে। আপনার আয়ের উৎস, বেতন স্লিপ, ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট পরিষ্কারভাবে উল্লেখ করে দেখাতে হবে। দেশে ফেরার যে জোরালো কারণ আপনাকে উপস্থাপন করতে হবে, সেটা কিভাবে আপনাকে অ্যাটাচ করতে হবে, যা চাকরির প্রমাণপত্র বা এনওসি, সম্পত্তির দলিলের কপি, পরিবারের সদস্যদের তথ্য ইত্যাদি সংযুক্ত করতে হবে। আবেদনের সাথে একটি কভার লেটার যোগ করতে হবে, যেখানে আপনি কেন ভ্রমণ করতে চান, কেন দেশে ফিরে আসতে আপনি দায়বদ্ধ, তা সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। বিশ্বাসযোগ্য একটা ভ্রমণ পরিকল্পনা আপনাকে তৈরি করতে হবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা দিক। একটি বিস্তারিত দৈনিক ভ্রমণ পরিকল্পনা আপনাকে দেখাতে হবে। আপনি কোথায় থাকবেন, কোথায় কোথায় যাবেন, কোন কোন জায়গাগুলো আপনাকে ঘুরবেন, সেখানকার হোটেল বুকিং আপনি করছেন বা ফ্লাইট রিজার্ভেশন করছেন, সেই সকল কপিগুলো আপনাকে জমা দিতে হবে। বা ভ্রমণ ইতিহাস তৈরি করতে হবে। প্রথমবার বড় কোনো দেশের জন্য আবেদন না করে আপনি পার্শ্ববর্তী বা ভিসা সহজ হয় এমন দেশ আপনাকে ভ্রমণ করতে হবে। যদিও এখন বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া একটু কঠিন হয়েছে, তারপরেও একটু চেষ্টা করতে হবে যাতে আপনি ভ্রমণ ভিসা, যেমন পাসপোর্টে আপনার একটা ভালো ইতিহাস তো থাকতে হবে যে আপনি ট্রাভেল করতে পছন্দ করেন বা ট্রাভেল করেন। সাক্ষাৎকারের জন্য একটা প্রস্তুতি নিতে হবে যদি প্রযোজ্য হয়। আত্মবিশ্বাসের সাথে সৎভাবে এবং আবেদনপত্রে যা লিখেছেন তার সাথে মিলে রেখে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো তথ্য লুকানোর চেষ্টা করা যাবে না। সঠিক সময়ে আবেদন করতে হবে। আপনি যখন ভ্রমণ করবেন যে তারিখ থেকে, সেই তারিখ থেকে অন্তত 2 থেকে 3 মাস আগে আপনাকে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। সবশেষে যদি বলি, বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসা পাওয়া আগের চেয়ে নিঃসন্দেহে প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। তবে হতাশ না হয়ে সঠিক প্রস্তুতি, স্বচ্ছতা এবং কৌশল অবলম্বন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়ানো সম্ভব। দূতাবাসগুলো মূলত নিশ্চিত হতে চায় যে আবেদনকারী একজন প্রকৃত পর্যটক এবং তিনি আইন মেনে নিজ দেশে ফিরে আসবেন। এই আস্থা অর্জন করতে পারায় ভিসা প্রাপ্তির মূল চাবিকাঠি কিন্তু আসলে। বাংলাদেশ থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা যে দেশগুলো ভিসা দিচ্ছে আসলে বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে, সেখানটায় আপনাকে কিন্তু এইভাবে আস্থা বা সততার সহিত কিন্তু আপনাকে ভিসার অ্যাপ্লিকেশনগুলো করতে হবে আসলে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ভিসা নীতি কঠোর হওয়ার পিছনে মূল চালিকা শক্তি হলো তাদের জাতীয় স্বার্থ, নিরাপত্তা, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের চেষ্টা। এটা কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত বৈষম্য নয়, এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্টের একটা অংশ। একজন প্রকৃত পর্যটক যার উদ্দেশ্য সৎ ও কাগজপত্র নির্ভুল, তার জন্য এখনও ভিসা পাওয়া কিন্তু সম্ভব, যদিও প্রক্রিয়াটি আগের চেয়ে বেশ চ্যালেঞ্জিং। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি যে কোনো দেশ ভ্রমণ করতে চান, অবশ্যই আপনার কিন্তু ভ্রমণ হিস্ট্রি একটু ভালো থাকতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার কাগজপত্র বা ডকুমেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু খুব সততার সঙ্গে এই কাজগুলো করতে হবে। তাই সেই সব ডকুমেন্টগুলো জমা দেওয়া থেকে শুরু করে আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সাক্ষাৎকার দেওয়া পর্যন্ত আপনাকে কিন্তু খুব সততার পরিচয় দিতে হবে। আমরা যদি এই কাজগুলো এখন থেকেও যদি আমরা সবাই যদি এই নির্ভুলভাবে কাগজ এবং সততার সঙ্গে যদি আমরা ডকুমেন্টসগুলো সাবমিট করি, উদ্দেশ্য যদি আমার সৎ থাকে, তাহলে ভিসা পাওয়া সম্ভব। আমি এখন আমার সিঙ্গাপুরের ভ্রমণ ভিডিওগুলো দিচ্ছি। আমার এর পরপরই থাকছে কিন্তু আমার থাইল্যান্ড সিরিজের পর্ব। আশা করি আপনারা আমার সেই পর্বগুলো দেখবেন যদি আপনারা ভ্রমণ করতে চান সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। আমার আশা করি আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন বা দেখতে পারেন, আমি আপনাদেরকে বলবো আপনার ভ্রমণ অনেক সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করি আপনাদেরকে সেই সব জায়গাগুলো এবং সেই সব পদ্ধতিগুলো বলে দেওয়া যেখানে আপনারা খুব সহজে যেতে পারবেন এবং আপনাদের ভ্রমণ খরচ কমে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগাগুলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। ভ্রমণ সম্পর্কিত আরও বেশি বেশি ভিডিও দেখতে যদি চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।